সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সপরিবারে ভালো আছি। তো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি, দীপিকা। সকাল সকাল চলে আসলাম এদিকে, একটু ঝাড় দেওয়া শেষ, বাসন ধোয়া শেষ করে ভাবলাম এদিকটা একটু হেঁটে আসি। এখনো ছেলে ওঠেনি আজকে। এদিকে পরিবেশটা রোজ দিনই তো আর আসা হয় না, ছেলের আজকে পরীক্ষা নেই, তাই ভাবলাম এদিকটা একটু ঘুরে আসি। একটু হালকা হালকা রৌদ্র উঠে গেছে, এখন হালকা হালকা রৌদ্রটা ভালোই লাগতেছে। ধানগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়ে গেছে। এখন দেখো এখানে আমাদের এটা চাংড়া করাই আছে, মাচা যেটাকে বলে, মাচা করাই আছে। এখানে এখন ফ্যারের পুঁজি দিবে, লেবারের প্রয়োজন। পুঁজি দিতে 2-3 জন লোক লাগবে। এই যে এতগুলো খ্যার পোয়াল, এতগুলো পোয়াল, তবুও গরু লাস্ট অব্দি পোয়াল থাকে না। আজকে তো হবেই না পোয়াল পুঁজি দেওয়ার মতো, কাল পরশু পোয়াল পুঁজি দিয়ে দিবে হয়তো। আসলে কি বলতো, লেবারই পাওয়া যায় না এদিকে, লেবারের খুব সমস্যা। এখন অনেকেই আলু গাড়ছে না, এই জন্য পুরুষ লেবার ছাড়া তো আর পোয়াল পুঁজি দেওয়া হবে না, না এই জন্য পুরুষ লেবার খুঁজতে হবে। আজকে বলে আসলে কালকে পরশু এরকম করে আসে। তো যাই হোক, এখানে একটু ফলগুলো দেখতে আসলাম। এদিকে ধানটা নষ্ট হয়ে গেছিল, মাঝে মাঝে গাড়ি দিয়ে ভাঙলে ধানটা অনেকটা পড়ে। আমি ভাবলাম এদিকে একটু রোদ্রুটা ভালো লাগছিল। দেখো গাছটা কিন্তু দোলনা খেলার মতো না। এই গাছটা আমি গেড়েছিলাম এখানে, এই জমিটাতে কি যেন বলে, গাছের বাগান লাগাইছিলাম। যে কিছু এটাতে ভালো ফসল হয় না এই জায়গাটা, তো হয়নি। এই যে 1টা 2টা 3টে গাছ হয়েছে শুধু, আর সব নষ্ট হয়ে গেছে। ওইদিকে 3টে আছে, 6টা গাছ হয়েছে। আর একটা বাগান আছে ওই পাশে, যেটা আমি লকডাউনের সময় লাগাইছিলাম, আমি আর তোমাদের দাদা ভাই মিলে দুজনে। কিন্তু এইখানকার গুলো নষ্ট হয়ে গেছে। এখন আমরা এখানে শাক করি, এই পোয়ালগুলো না সরালে আর জমি চাষ করা যাচ্ছে না, শাকও ফেলা যাচ্ছে না। ঠিক আছে, চলো তাহলে এখন চা খাই। এদিকে চা বসিয়ে দিয়ে আমি লঙ্কা, তারপরে পেঁয়াজ এগুলো কেটে কেটে নিচ্ছি। অনেকদিন থেকে আমি ঝালমুড়ি খাই না, এই জন্য ভাবছি একটু ঝালমুড়ি খাবো। তো চানাচুর শেষ হয়ে গেছে, তো আমি তেল দিয়েই লঙ্কা পেঁয়াজ দিয়ে একটুখানি খাবো বলছি। ভাবছিলাম খাবো, তো আমাকে খেয়েই নেই আজকে একটু। তো চা খাওয়া শেষ করে চলে আসলাম বিছানা তুলতে। আজকে এই বেডশিটটা চেঞ্জ করে দিতে হবে, কারণ আজকে একটু কাজের চাপটা খুব কম। কারণ আজকে আর ধানের কাজ করব না, কালকে রাত হয়ে গেছে ধানের কাজ করতে করতে, সব কাজ করতে করতে সর্দিও লেগে গেছে, গলাটা একটু ভাঙা ভাঙা হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। তো আজকে ধানের কাজ এই জন্যই করবো না, কেননা তোমাদের দাদা ভাই আর মা থাকবে না বাড়িতে, ওরা চলে যাবে আমার বাপের বাড়িতে। তো ভাবলাম এদিকে বিছানাটাকে, বেডশিটটাকে একটু চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে এগুলো ধুয়ে দিই, আবার তাড়াতাড়ি রান্না করে দিতে হবে, ওরা তাড়াতাড়ি যাবে আবার ফিরে আসবে। তো এই জন্যই বিছানাটাকে রেডি করে দিচ্ছি। আর এদিকে ছেলেকে বই দিয়ে বসিয়ে দিয়েছি পড়ার জন্য। ও আমার সামনে যখন থাকবে তখন ঠিকঠাক করছে, এই জন্য আমি যখন কাজ করি তখন ওকে আমার সামনেই বসিয়ে করাই। তো এখন আমি ঘরে কাজ করছি, তাই ঘরে রেখেছি ওকে। আবার যখন আমি রান্না করতে চলে যাব তখন আবার রান্নাঘরে নিয়ে যাব, রান্নাঘরের বারান্দায় বসিয়ে কাজ করব আমি। বাচ্চা মানুষ তো, মাত্র ক্লাস 2তে পড়ে, কি এমন বয়স, এই জন্য কিন্তু মাঝে মাঝে খুব বিরক্ত লাগে, রাগ হয়ে যাই আমি। তো যাই হোক, দেখো বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম। আর এখন একটু মানে বিছানা তুলতে গোছাতে সময় লাগে, ব্ল্যাঙ্কেট থাকে, ল্যাপ থাকে, এই জন্য। তো সব কিছু খুলে চেঞ্জ করে নিয়ে আমি বালিশের কাপড়গুলো চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে এগুলো ধুতে চলে যাব। কি বলো তো, শীতের দিনে এত এত জামা কাপড় হয়, আর একদিনে ধুলে শুকায়ও না। তো এদিকে চলে আসলাম আমি কাপড় ধুবো। তো ভাবছিলাম ছোটারটাও ধুয়ে নেই, 2 দিন থেকে ধোয়া হচ্ছে না এটাকে। এদিকে এত ঠান্ডা বলার মতো না। চলো যাই, তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, তো ভাবছিলাম যে কি রান্না করব। তো অনেকদিন থেকে মাছ খাওয়া হচ্ছে না, কয়েকদিন থেকে। তো গ্যাসটাও ঠিক হয়ে গেছে,
তো এই জন্য চলে আসলাম পুকুর পাড়ে, দেখি মাছ ধরতে পারি কি পারি না। তোমরাও দেখতে থাকো মাছ ধরতে পারি কি পারি না। জাল আগে নিয়ে এসেছি, তো এখন মাছ মারবো। জাল আর বালতি নিয়ে চলে আসলাম পুকুর পাড়ে। দেখো আমি জালটা বসাতে না বসাতে মাছগুলো কীভাবে চলাচল করছে। আমি ভাবতেও পারিনি যে পুকুরে এত মাছ আছে। তো এটাই প্রথম বসালাম। তো তোমাদের দাদাভাই বলছিল পুকুরে মাছ আছে, আমি আবার বলছিলাম যে এটুকু জল ছেঁকে ফেলে এই সে করে নেই, মাছগুলোকে ধরে সবাই মিলে খেয়ে নেব। কিন্তু একবারে যে এত মাছ উঠবে আমার একদম ভাবনার বাইরে। আমি তো অবাক হয়ে গেছি, এতগুলো মাছ মাছ দেখে আমার মাথা ঘুরে গেছে। মানে এত মাছ আছে এখনও, মানে ওখানে নামার সাথে সাথে না কি একদম পায়ের মধ্যে লাগছিল মাছগুলো। তো দেখো আমি আর সামলাতেই পারছি না, এতগুলো মাছ উঠেছে। তো বেশি পরিশ্রম করতে লাগলো না, মাছ একবারেই হয়ে গেছে। মাছ তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে এবার ভাবছি এতগুলো মাছ কী করব। তো বাবু আবার চিল্লায় চিল্লায় বলছিল যে পিসি ঠাম্মিকে দিয়ে আসো, পিসি ঠাম্মিকে দিয়ে আসো। তার মানে আমার একটা পিসি আছে গ্রামেরই, খুব ভালোবাসে আমাদেরকেও দেয় সব কিছু। তো বাড়িতে মোটামুটি সবাইকে একদিন করে দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম আজকে দুটো ওদেরকে দিয়ে দেই। তো দিয়ে আমি বাদবাকি মাছগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে রান্না বসাবো। তোমাদের দাদাভাই গেছে চুল কাটতে, এই জন্য নাহলে তো তোমাদের দাদাভাই আমাকে পুকুরে নামতেই দেয় না। পুকুরের জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল। তখন ভাবছি যে না, কালকে আর কোনো কাজ নয়, কালকে লেবারকে আসতে বলেছিলাম, কিন্তু লেবারকে যদি আসে তাহলে আসলো, আর যদি না আসে আমি তোমাদের দাদাভাইকে বলবো মোটরটা লাগিয়ে কিছুদিন জলটা দিয়ে রাখতে। জলটা থাকলে মাছটা আরও কিছুদিন থাকবে। অনেক প্রচুর মাছ আছে এখনও। তো একদিনে মারলে এত মাছ সম্পূর্ণ বাড়ি দিয়েও বেশি হয়ে যাবে, তো একদিনেই শেষ হয়ে যাবে। এই জন্য মোটর যেহেতু আছে তো জলটাকে দিয়ে রাখবো। এই জন্যই মানে ভাবছি যে কালকে আর কোনো কাজ নয়, আগে জল দিতে হবে। তো দেখো আমি জামা কাপড়গুলো কিন্তু ভিজিয়ে রেখে গিয়েছিলাম মাছ মারতে। মাছ মেরে মাছ বেছে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। ধুয়ে দিয়ে স্নান করে নিয়ে আমি এদিকে রান্না বসিয়ে দেবো। মা পুজো করে নিয়েছে। আমি সাধারণত খুব কম পূজা দিই, যখন মা বাড়িতে থাকে না তখনই দিই, কারণ আমরা তো আমি আমিষ খাই, মাছ টাছ সবই খাই। তো আমাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে, আর মা আজকে মোটামুটি 10 বছরের মতো হয়ে গেল, 10 বছর থেকে নিরামিষ খাচ্ছে। তো এই জন্যেই মাই পূজাটা দেয়, না থাকলে আমি দেই। তো এদিকে দেখো স্নান সেরে একদম ডাইরেক্ট রান্নাঘরে চলে আসলাম, রান্না বসিয়ে দিলাম। তো বলছে আমরা বেশি কিছু, তোমাদের দাদাভাই বলছে বেশি কিছু করতে হবে না, মাছ ভাজা, মাছের ঝোল একটা ভাজা করে নাও, তাহলেই হবে। তো এদিকে ভাত বসিয়ে দিয়ে আমি ভাতটা হতে থাক, যে ভাতটা বসিয়ে দিয়ে আমি কাপড়গুলো মেলে দিয়ে আসি। তো কাপড় মেলতে চলে গেলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে রৌদ্রটা খুব ভালো, ওখানে তাড়াতাড়ি শুকিয়ে যায়। বাপের বাড়ির অনুষ্ঠান যতই হোক না কেন মনটা কোথায় যেন একটু খারাপ লাগছে, তারপরেও একদিক থেকে আনন্দ লাগছে এটাই যে মা তো যাচ্ছে, মা যাচ্ছে, ও দাদাভাই যাচ্ছে, যাক আমার পরীক্ষা শেষ হলে তারপর আমি বাড়িতে গিয়ে 2 দিন থেকে আসবো। তো মার শরীরটা বিশেষ একটা ভালো না, যেতে চাইছিল না। তারপর আমি বললাম যে যাও, গিয়ে আসো, অনেক দিন থেকে যাও না, ঘুরে আসো। তো এই জন্য আবার রাজি হয়ে গেল। তো মার ছেলে যাবে। কি বলো তো, শ্বশুর বাড়ি কোনো লোক যেহেতু আমার বাপের বাড়িতে যায়, আমার তো খুব ভালো লাগে, আমার খুব মজা লাগে। আমি সবাইকে নিয়ে যেতে চাই যে একদিন করে যাক, ঘুরে আসুক, দেখুক পরিবেশটা। যেরকম এর আগে প্রিয়া, অবি, আমি, দিদিভাই, এই বোনির মা আর কি, ওই দিদিভাই সবাই মিলে অবিদের গাড়িতে গিয়ে ঘুরে এসেছিলাম। তো খুব আনন্দ লাগে আমার মানে শ্বশুরবাড়ির লোক বা আমার বাপের বাড়িতে গেলে। আর বিশেষত মা গিয়ে থাকলে ভালোই লাগে যে না, আমি যেতে না পারলেও মা তো যাচ্ছে, আর নিমন্ত্রণ রক্ষা করা একজন তো যেতেই হবে। তো মাও হয়তো ভাবলো যেতে পারছে না, আমাকে যেতে বলছে, তাহলে আমি গিয়ে ঘুরে আসি। তো দেখো জামা কাপড় শুকোতে দিয়ে এসে আর অপেক্ষা করলাম না, আর একটা উল্লি লাগিয়ে দিলাম ভাজা বসানোর জন্য। তো ওখানে আমি আলু, বেগুন গোল গোল করে কেটে নিয়ে ভাজা করে নেব। এদিকে ভাতটা হতে থাকবে, ভাজাটা হয়ে যাবে, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। কি বলো তো, আমাদের বাপের বাড়িতে পরে আমি অবশ্যই দেখাবো, হয়তো বা এপি ব্লকে তোমরা দেখেছো, ওরা যখন
গেছিলো। মানে পরিবেশটা, মানে পুকুর পাড়গুলো এত সুন্দর, মানে বলার মতো না। আমাদের ওখানে মাছের চাষ হয়, তো বেশিরভাগটাই পুকুর, মানে জমি খুব কম, পুকুর বেশি, 2 বিঘে 3 বিঘে 3.5 বিঘে 4 বিঘে এরকম করে পুকুর। তো একদম পুকুর সাইডে কলা গাছ লাগানো, একদম এত সুন্দর একটা পরিবেশ, স্নিগ্ধ পরিবেশ, একদম বসে থাকতে খুব ভালো লাগে। রান্না সেরে নিচ্ছি। এদিকে দেখো ভাত হয়ে গেছে, কিন্তু আলু বেগুন ভাজা হয়ে গেছে, মাছ ভাজাও অর্ধেকটা করে নিয়েছি। তো আর একবার বসিয়ে দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে আমি মশলাটা করে নেব। তোমাদের দাদাভাই একদম স্নান করতে চলে গেছে, তাড়াতাড়ি খেতে দিতে হবে। তো দেখতে দেখো তাড়াহুড়ো করে রান্না করছি। রান্না করে ওরা খেয়ে চলে গেলে তারপর আমি বাদবাকি কাজগুলো সেরে নেব। মোটামুটি কাজ শেষই, তারপরে দেখা যাক কী করা যায়, করে নেব সেটা। তোমাদের কথাটা একদম ঠিক। কী বলো তো, গ্যাসের টেবিলটা যখন নিচু ছিল তখন রান্না করতে আমার অসুবিধা হতো, কিন্তু এখন আজকে উঁচু টেবিলে রান্না করতে ভালোই লাগছে। তো কী বলো তো, মন তো চায়, হয়ে ওঠে না, এটাই আর কি, আর কিছুই না। মন তো চায় সব কিছু অন্যরকম করে করি, সুন্দর করে করি। তো যাই হোক, মাছ ভাজা শেষ। এদিকে আমি মশলা করে নিয়েছি, জিরা, আদা, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, সব কিছু বেটে নিয়েছি, 2 কোয়া রসুনও দিয়েছি। বেটে নিয়ে মশলা ভেজে নিয়ে একটু হালকা পাতলা ঝোল করব। কাজ করছি, তারপরেও ফোন আসছে অনেক, সবাই এসেছে, পিসি ওরা, বোন ওরা এসেছে। তো সবাই বলছে দিদি চলে আয়, সন্ধ্যাবেলা চলে যাবি। তো আমি বললাম যে না রে, যেতে পারবো না, ছেলের পরীক্ষা, তোরা বারবার এরকম ফোন করে বিরক্ত করবি না, তাহলে আমার মনটা খারাপ হয়ে যায়। যতই বলি না কেন, কোথায় যেন একটু খারাপ লাগেই। তো কী করা যাবে, পড়াশোনাটাকে গুরুত্ব দিতে হবে। যতই সারা বছর পড়ুক না কেন, পরীক্ষার সময় যদি একটু ধরা না যায় যে বা প্র্যাকটিস করা না হয়, তাহলে কিন্তু পরীক্ষাটা ভালো হয় না, আমার মনে হয় আর কি। যাই হোক, তো খাওয়ার লোক খুব কম আজকে, এই জন্য কম কম মাছ দিয়ে রান্না করছি, আর মাছগুলোকে ভেজে রেখে দিলাম, রাত্রে খাবো, হয়তো কালকে খাবো, এরকম। তো দেখো কথা বলতে বলতে কিন্তু মাছের ঝোল হয়ে গেল। এদিকে নামিয়েও নিলাম, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। বিশেষ কিছু রান্না হয়নি আজকে, বেগুন আলু ভাজা, মাছ ভাজা আর মাছের ঝোল বানিয়ে দিয়ে আমিও একদম খেতে বসে পড়লাম, কেননা খিদে লেগে গেছে। এখন 11টার মতো বাজে। খেয়ে নিয়ে সমস্ত বাসন ধুয়ে নেব, আবার খেতে বসে উঠে পড়লাম, কে যেন এসেছে ডাকছিল। তো খাওয়া দাওয়া শেষ, মা ওরা রেডি হয়ে চলে যাচ্ছে। তো ছেলেকে ঘরে মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি, কেননা ও যদি দেখে যে মামা বাড়ি যাচ্ছে তো ও কান্নাকাটি করবে। ও জানে যে ওর ঠাম্মি আর বাবা ডাক্তারের কাছে যাচ্ছে। আমাদের দাদাভাই বাই করে দিয়ে চলে গেল আমাদেরকে। তো মা ওরা চলে যাওয়ার পরে আমি চলে আসবো এখন ছেলের ঘরে। এই দেখো সমস্ত কিছু শুকিয়ে মুছে এগুলো রেখেছি। এখন আমি খাটের যে সেগুলো আছে এগুলো একটু মুছে নেব, না মুছলে না কেমন একটা, আমি প্রায়ই মুছি, কেন জানি না ধুলো ধুলো হয়ে থাকে। দেখো ওই সাইডের বেড়াটাও কিন্তু আমাদের কাঠের। তো এদিকে মোছা শেষ করে নিয়ে বেড কভারটা একদম পেতে দিচ্ছি। এই বেড কভারটা মা সেদিনকে ফেরিওয়ালার কাছে 2টা নিয়েছে, আমার জন্য একটা আর মার জন্য একটা। তো আমার বিছানায় তো এটা হবে না, ছোট হয়ে যাবে, তো আমি বললাম এই ঘরে দিয়ে দিই, তাহলে এই খাটে আর কি হয়ে যাবে। তো সম্পূর্ণটা গোছাতে অনেকটা সময় লাগবে, এখনও কিচ্ছু করা হয়নি, শুধু ঠিকঠাক করে বসানো হয়েছে। আমি মুছে নিলাম সম্পূর্ণটা। ছেলে আবার চলে আসলো এদিকে, ওর খেলনা নিয়ে সেই ঘরে রাখবে, মানে কী রাখবে না রাখবে ও একদম ব্যস্ত হয়ে গেছে। ও ভাবছে যে এটা ওর ঘর। তো আমি যে বলেছি এটা তোমার ঘর, তুমি এখানে পড়াশোনা করবে, তো এই জন্য ও একদম সব কিছু বলে কি মা আমার সব কিছু এখানে নিয়ে আসবা। তখন ঠিক আছে, আস্তে আস্তে, একদিনই তো সব নিয়ে আসা যাবে না, তো আস্তে আস্তে নিয়ে আসবো। ছোট বাচ্চাকে কি আর আলাদা দেওয়া যায়? অনেকেই রাখে আলাদা করে, কিন্তু আমি থাকতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। তো দেখছি এবার ট্রাঙ্কগুলোকে, এগুলো আগের দিনের ট্রাঙ্ক, আর বলো না, এগুলো যে কোথায় রাখবো মানে ভেবেই পাচ্ছি না। তো একবার কাঠটা টিট বসিয়ে এইদিকে রাখলাম, রেখে দেখলাম
দেখে দিয়ে দেখি কীরকম লাগে। তো এইগুলো ছোটো ছোটো বেড কাভারগুলো বিয়েতে পড়েছিল, তো কয়েকটা ছিল, তো দেখছিলাম যে কীরকম লাগবে। আবার মানে ঠিকঠাক করে বসিয়ে নিয়েও না, মানে মনে যদি একটু খুঁতখাত করে তো আবার ওটাকে সরিয়ে দিই। আমি একটু ওরকমই, মানে আমার মন মতো না হলে আমার আগে বসিয়ে দেখলাম, তারপরে আবার মন মতো না হলে আবার সরিয়ে দিলাম, এরকম করতেই থাকি। তো আর তো বাড়তি বাইরের কোনো কাজ নেই আজকে, কেননা তোমাদের দাদাভাই নেই, তো ধানের কাজ আমি করতে পারবো না। আর দেখো আমাদের কিন্তু টিভিটা আগে ঠিক ছিল না, ইউজ করতে করতে টিভিটা নষ্ট হয়ে গেছে, এখন আর টিভিটা চলে না, টিভির পিকচার টিউবটাই বোধহয় নষ্ট হয়ে গেছে। তো এখানে রাখলাম, ট্রাঙ্কটা রাখার পরে ঢেকে দিলাম, দিয়ে ভালো লাগছিল না, আবার ওটাকে কিন্তু সরিয়ে দিয়েছি। এবার চলে আসলাম আলনাটাতে সমস্ত প্যান্টগুলো জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখবো। দিয়ে আমার ঘরে টেবিলের উপরে জামা কাপড়গুলো গোছানো ছিল, তো এত ঢিপ হয়ে যায়, মানে একটু নাড়াচাড়া করলেই পড়ে যায়। তো ভাবলাম যেগুলো কম ইউজ হয় ওগুলো একটু আলনার মধ্যে রেখে দিই, আর যেগুলো বেশি ইউজ হয় মানে রেগুলার ইউজ হচ্ছে ওগুলোকে আমি টেবিলেই রেখে দেবো। মানে টেবিলে রাখলে ছেলে খুঁজে পায়, আর তোমাদের দাদাভাইয়ের শার্টগুলো এখানে ঝুলিয়ে রাখলে ভালো হবে। তো ওই ঘরটা কমপ্লিট করে চলে আসলাম এই ঘরে। ভাবলাম যখন ওই ঘরটা পরিষ্কার হয়ে গেল, তো এই ঘরে একটু গ্লাসের টেবিলটা পরিষ্কার করে নেই। গ্লাসের টেবিলটা একদিন পর পর, গ্লাসের টেবিল না ঠিক, এটা হচ্ছে কর্নার র্যাক বলে আর কি, ভুল বললাম, কর্নার র্যাক। তো যতই পরিষ্কার করি না কেন একদিন পর পর পরিষ্কার করি, কিন্তু তবুও না মানে কাজ তো, এই জন্য ধুলোর আস্তরণটা বোঝা যায়, আর তখন না বাজে লাগে একটা যে আমি এতটা নোংরা। তো দেখো ড্রেসিং টেবিল থেকে সমস্ত বই সরিয়ে দিলাম, আর এখানে দেখো একটা ফটো ফ্রেম লাগিয়ে দিলাম। এই ফটো ফ্রেমটা ভিতরে ছিল, তো গিফট করেছিল একজন, তো গিফট করার পরে ওটাকে আর লাগানোই হয়নি কখনো। তো ছবি আর কি ঠিক মাপ মতো হচ্ছিল না। পরে আবার আমি দীঘাতে গিয়েছিলাম যখন, তখনকার কতগুলো ছবি তোলা ছিল, ওগুলোকেই কেটে গোল করে লাগিয়ে দেওয়া হয়েছে। তো একবারে উইটের সঙ্গে সঙ্গে ড্রেসিং টেবিলটাও একটু মুছে পরিষ্কার করে নিলাম। ছিলাম আজকে একটু ঘুমাবো, কিন্তু মানে বাড়িতে থাকলেও না ঘুমানো বা রেস্ট নেওয়াটা আমার হয়ই না। সন্ধ্যায় লেগে গেল, গরুকে জল তোলা, গরুকে খাইয়ে গরুকে বেঁধে, এদিকে মৌকে একটু ডাকলাম যে মৌ চলে আয়, তো সন্ধ্যা আমি একাই আছি, সন্ধ্যা লেগে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো মৌ চলে আসলো, তো আমি চা বানিয়ে নিয়ে আসলাম, চা বানিয়ে নিয়ে আসলাম, সবাই মিলে খাবো। আর এই দিকে দেখো মাহি, ও চা খাওয়ার জন্য প্রায়ই আসে আমাদের বাড়িতে। আমি রোজ দিন চা করি, আমি যদি বাইরে বের হই ওকে ডাকি যে আয় চা খা, তাহলে দেখবো ও ঠিক চলে আসবে, এরকম একটা পরিস্থিতি। তো দিদিভাইও ছিল ওখানে, দিদিভাইকেও ডেকে নিলাম যে আসো চা খেয়ে যাও। তো সবাই মিলে চা খাচ্ছি আর কি সন্ধ্যাবেলা, তাহলে আমাকেও একটু ভালো লাগবে। মানে একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না, দিনের বেলা তো কাজ করা হয়ে গেল, এখন রাত্রেবেলা একা একা ভালো লাগছিল না। তো ওরা খাচ্ছিল, তো ফেলছিল, ওই জন্য মৌ বললো বাটি নিয়ে আসতে, বা বাটি নিয়ে আসলাম। তো সবাই মিলে এখানে বসে চা খাবো। দেখো আরও কতগুলো জামা কিন্তু টেবিলে রয়ে গেছে, মানে ওরা দুই ভাই বোন একখানে হলে দেখো কীরকম দুষ্টামি করছে, কে কোনটা খাবে একদম কারাবেয়া করছে। তো যাই হোক, দিদিভাই এই বাইরেই ছিল মৌয়ের সঙ্গে, তো দুজনেই আসলো, দুজনে মিলেই চা খেয়ে নেবো। মৌকে ডাকলে আবার মৌ আসে সবসময়, সবাইকে ডাকলেই আসে, তো মৌ ফাঁকা থাকে, আর সবার তো এখন পরীক্ষা, সবাই পড়াচ্ছে, তো আমি একাই ছিলাম। তো মাহিকে দিয়ে দেবো একটুখানি দুধ। কি বলো তো, গরুর দুধটা এখন কমে গেছে, গরুর দুধ সেরকম করে হয় না, এখন সবাইকে দুধ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যেটুকু দুধ ছেলে আমাদেরকে আর কি, ছেলে খায় আমাদেরকে লেগে যায়। তো সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেলেই নিয়ে বসবো বই পড়তে পড়তে, ওর বাবা হয়তোবা চলে আসবে, আর হয়তোবা মা থাকবে। তো যাই হোক, এখনকার ব্লগগুলো হয়তো তোমাদের পছন্দ হচ্ছে না, ভালো যাচ্ছে না, সেরকম করে তোমাদের কাছে কাজগুলো শেয়ার করতে পারছি না, কেননা ছেলের পরীক্ষা, টিউশন, পরীক্ষা 15 তারিখ পরীক্ষা শেষ হয়ে গেলে হয়তোবা আর একটু ভালো দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, রান্না বসিয়ে দিলাম, সিদ্ধ ভাত করে দেবো, কারণ আর দুপুরে সব কিছু আছে। তোমাদের দাদাভাই খেয়েই চলে এসছে, তো তোমাদের দাদাভাইকে বললাম একটু তুমি ওখানে বসে থাকো, আমি ভাতটা বসিয়ে দিয়ে
ওর কাছে আসছি। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না বেশি একটা। তো এইদিকে দেখো শ্রাদ্ধ বাড়ি থেকে মিষ্টি পাঠিয়েছে, 2টা কৌটো পাঠিয়েছে, সবাই মিলে খেলাম, একটা আর একটা রয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থেকো, আর কালকে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে দেখা হচ্ছে। শুভরাত্রি।